আসসালামু আলাইকুম সবাইকে টিভিপি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। 2025 সালের এটি আমাদের প্রথম ভিডিও। আমরা অনেকদিন আপনাদের সাথে যুক্ত হতে পারিনি। তো আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আমি মূলত 3 পর্বে একটু ভেঙে ভেঙে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই। প্রথমত আমরা এই যে আমলাতন্ত্রের কিংবা যারা ক্যাডার পদমর্যাদায় বিভিন্ন ক্যাটাগরিতে আছেন বা বাংলাদেশের প্রশাসন বিভাগের বিভিন্ন দায়িত্বে আছেন, তাদের বিষয় নিয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা এবং বাংলাদেশের জন্য বাস্তব একটা সত্য। সেই সত্যকে উড়িয়ে দেওয়া যায় না। আমরা সচিবালয়ে আগুনের ঘটনাটি আমরা দেখেছি এবং তা নিয়ে আমরা কথা বলেছিলাম। সেটা নিয়ে অনুসন্ধান প্রতিবেদন এসেছে এবং সেখানে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা পাওয়া যায়নি বলে আহ অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত কমিশন জানিয়েছে। ভালো কথা। কিন্তু আহ সন্দেহ কিংবা যে সন্দেহ অবশ্যই রয়েছে এবং সেই সন্দেহকে কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না, এবং সন্দেহ করার অনেকগুলো কারণও রয়েছে। যাই হোক, সে যা কিছুই হোক না কেন, আমরা একটু কথা বলি যে আওয়ামী লীগের সময়ে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাচিবিক দায়িত্বে ছিলেন, তারা কিন্তু এখনো তাদের দায়িত্বে আছেন। তো এরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে যদি তারাই নিজেরা এখন সাক্ষী দিচ্ছে আওয়ামী লীগ কি পরিমাণে দুর্নীতি করেছে, তারা কি পরিমাণে অর্থ লোপাট করেছে, কি পরিমাণে তারা আহ ঘুষ খেয়েছে, এটা কিন্তু তাদের মুখ থেকেই বের হচ্ছে। তো এই আমলাদের কথা যদি আমরা একটু চিন্তা করি, তারা আওয়ামী লীগের সময়ে আসলে তারা অনেক ভালো ছিল এবং ভালো রাখার জন্য শেখ হাসিনা তাদের জন্য যা কিছু করার প্রয়োজন ছিল সবকিছুই করেছে। অফিসার্স ক্লাবে আহ যেভাবে তারা আমোদ প্রমোদে নিমজ্জিত থাকতো এবং তাদের সেই ক্লাবের মাধ্যমে মোটামুটি তাদের একটা প্রফেশনাল জায়গা ছিল এবং তারা সেখানে কিন্তু অনেক ধরনের দেন দরবারের আড্ডা বসাতে পারতো, এবং এখনো সেটা কিন্তু আছে। এটা বাংলাদেশে একটা কালচার। তো সে বিষয়ে যদি একটু আমরা দৃষ্টি দেই, দেখবো যে এই ক্লাবগুলোতে এখনো যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু পতিত আওয়ামী স্বৈরাচারেরই আহ তাবেদারি করেছে, দালালি করেছে। এখন তারা কিন্তু তাদের স্বপদে এখনো পর্যন্ত বহাল রয়েছে। এবং যদি কোনো একটা জেলার কথাই আমি ধরি, কোনো একটা জেলায় যখন কোনো কিছু বিল পাস হওয়ার পর আসে সেখানে বাস্তবায়নের জন্য বরাদ্দ যখন আসে মাঠ পর্যায়ে, তখন সেখানে কিন্তু পাতি নেতারা, জেলা পর্যায়ের নেতারা, আওয়ামী লীগের নেতারা তাদের পার্সেন্টেজ যেভাবে নিত, ঠিক তদ্রুপভাবে কিন্তু আমলাদেরকেও কিন্তু পার্সেন্টেজ দিত। আমলাদেরকে পার্সেন্টেজ না দিয়ে কোনো উন্নয়ন বাজেটের বরাদ্দ এককভাবে কোনো নেতা ভোগ করেনি। এখন এটা কে সাক্ষ্য দিবে? এবং সাক্ষ্য দিবে কখন? যখন এসব বিষয়ে অভিযান শুরু হবে, তদন্ত হবে, এবং এই সকল অপকর্মের, দুর্নীতির, অর্থ লোপাটের যখন একেবারে সাঁড়াশি অভিযান চালানো হবে, তখন কিন্তু বোঝা যাবে যে আসলে কারা কতটুকু পার্সেন্টেজ ভোগ করেছে। রাজনীতিবিদ যারা রয়েছে কিংবা আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে তাদের অর্থ লোপাটের ঘটনাগুলো বরাবরই আমাদের সামনে আসছে, পত্রিকাগুলো রিপোর্ট করছে। কিন্তু প্রশাসনে যারা ছিল, বিভিন্ন স্তরে আমলা যারা ছিল, তারা যে পার্সেন্টেজ নিয়েছে সেটা কিন্তু নেতাদের মতো কিন্তু সেটা কিন্তু প্রকাশ্যে আসছে না। তো একটা জিনিস চিন্তা করেন যে এই অর্থ লোপাট, এই নৈরাজ্যের যারা ছিল কঙ্কাল, মানে আওয়ামী লীগ চামড়া দিয়ে একটা আবরণ তৈরি করেছিল দেশে দুর্নীতি, নৈরাজ্যের, স্বৈর শাসনের। আর সেটার ভেতরে কিন্তু কঙ্কাল হিসেবে ছিল, মানে যেটা তাকে বহন করত, স্ট্রাকচার দিয়েছিল এই নৈরাজ্যের কিংবা এই স্বৈর শাসনের, সেটা হচ্ছে কিন্তু আমলারা। আর এই আমলারা পার্সেন্টেজ ভোগ করে ঠিকই তারা আমোদ প্রমোদে নিমজ্জিত থাকতো। যার যে অবস্থান আছে সে অনুযায়ী সে কিন্তু বিদেশে ঘরবাড়ি বানিয়েছে এবং সেখানে অর্থ পাচার করেছে। আমলাদের অর্থ পাচারের যদি অনুসন্ধান করা হয় তাহলে আপনি দেখবেন সেখানে লাখ লাখ কোটি কোটি টাকা পাওয়া যাবে। তাহলে আমরা সেগুলো এখনো পর্যন্ত সামনে আসছে না। এইগুলো এখনো পর্যন্ত না আসতে না আসতেই কিন্তু এই আমলারা যখন, এটা আমরা কম বেশি সবাই জানি যে আওয়ামী লীগের নেতারা যদি
10% নেয় বা 20% নেয় বা 50% নেয় কোনো একটা প্রজেক্ট থেকে, সেখানে কিন্তু আমলাদেরও একটা পার্সেন্টেজ ছিল, বড় একটা পার্সেন্টেজ তারাও ভোগ করেছে, নিঃসন্দেহে এটা বলা যায়। কেননা তাদের পার্সেন্টেজ ছাড়া পাতি নেতা সিকি নেতারা কখনো টাকা ভাগ বসাতে পারার কথা না। তো এবার আসি, সেই আমলারা এখন শোনা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বিক্ষোভ করছে, বিদ্রোহ করছে, এবং তারা তাদের মধ্যে থেকে যাদেরকে বহিষ্কার করা হচ্ছে কিংবা প্রশাসন ক্যাডারে বা 43তম বিসিএস প্রশাসনে যাদেরকে সুপারিশ করা হয়েছিল তাদেরকে পুনরায় তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনে সেখান থেকে যে বাদ দেওয়া হয়েছে 157 জন সম্ভবত। তো এদের মধ্যে নাকি এদের যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের প্রতি নাকি অন্যায় করা হয়েছে, বৈষম্য করা হয়েছে, এবং নানা ধরনের কথাবার্তা প্রচলিত আছে। এখন যাদেরকে আওয়ামী লীগ সরকার আহ, নির্বাচিত করেছিল বা যাদের জন্য গেজেট প্রকাশ করেছিল বা যাদেরকে চূড়ান্ত করেছিল, যাদের তালিকা, তাদেরকে বাদ দিয়ে যদি নতুন করে নেওয়া হয় বা তাদের সম্পর্কে যদি ওর গভীর অনুসন্ধান চালানো হয়, তাহলে তো এটা স্বাভাবিক ব্যাপার। কারণ যে নৈরাজ্য, যে স্বৈর শাসন কায়েম করেছিল, তাদের চূড়ান্ত করা তালিকা আমাদের এই মুহূর্তে বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা না রেখে বরং বাংলাদেশকে একটা এখন মেরুদণ্ডহীন জটিল অবস্থার দিকে ধাবিত করতে পারে। এবং প্রশাসন ক্যাডার আমলারা কিন্তু বড় ধরনের একটা বিক্ষোভ কিংবা কোনো একটা আন্দোলন কর্মসূচির জন্য পরিকল্পনা করছে, এবং শেষ পর্যন্ত হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় কোণঠাসা করার জন্য এই আমলারাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার ছোট ছোট কতগুলো আলামত আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। যেমন জানুয়ারির 1 তারিখে, 1 জানুয়ারি, সারা বাংলাদেশে বিনামূল্যে বই বিতরণের উৎসব হওয়ার কথা, এবং এটা করার জন্য খুব বেশি সময় লাগার কথা না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আগস্টে শপথ নিয়েও তারা কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর দীর্ঘ সময়ের পরও তারা 1 তারিখে এই উৎসব করতে পারেনি। এবং তা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাই বলেছে যে যাদেরকে এই টেন্ডার দেওয়া হয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তি। তারা ইচ্ছাকৃতভাবেই এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য তারা কিন্তু তাদের কাজটা ঠিকই সফলভাবে করতে পেরেছে, এবং এখনো পর্যন্ত বই বিতরণ সম্ভব হয়নি। দু একটা বিষয় করে বিভিন্ন জায়গায়, এবং কিছু কিছু জেলার মধ্যে এখনো পর্যন্ত একটা বইও দেওয়া হয় নাই, কিছু কিছু ক্লাসে একটা বইও এখনো যায় নাই। আজকে জানুয়ারি 5 তারিখ, এবং সেখানে বলা হচ্ছে যে হয়তোবা জানুয়ারি মাসে তারা বই পাবে না, ফেব্রুয়ারি মাস থেকে হয়তোবা তারা সবগুলো বই পেতে পারে। তাহলে চিন্তা করেন, আহ জগদ্দল পাথর চাপিয়ে বাংলাদেশের এখন অবস্থা একেবারে দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি এই যে আমরা আগেই ভালো ছিলাম? যারা এটা বলছে তাদের আসলে একটা রোগ রয়েছে, একটা পীড়িত অবস্থার মধ্যে তারা যাচ্ছে। কেননা তারা যে পরিমাণ অর্থ লোপাট করতো, কিংবা যেই তাবেদার, দালাল, নৈরাজ্যকারী স্বৈর শাসনের সাথে তারা যে একাত্ম হয়েছিল, সেই পরিবেশ পরিস্থিতি তারা আবার ফিরে পেতে চায়। তাদের ওখানেই অ্যাডাপ্টেশন ভালো হয়েছিল, এখন তাদের অ্যাডাপ্টেশন ভালো হচ্ছে না, স্বাভাবিক। এখন যদি যে কোনো জায়গায় যদি অনুসন্ধান চালানো হয়, যারা 20-30 কোটি টাকা লোপাট করেছে, তাদের হিসেব তো আসবেই না। যারা 1000 কোটি টাকা লোপাট করেছে, হয়তো বা এরকম আমরা তালিকা করলে দেখতে পাবো যে সেটাও প্রায় লাখের চেয়েও বেশি। তো আপনি মানে কোথায় আছেন, কি বাংলাদেশে এখন বসবাস করছেন? চিন্তা করা যায়, কল্পনা করা যায় যে প্রায় 3 কোটি লক্ষ আহ, মানে প্রায় বাংলাদেশের যে রিজার্ভ, এই রিজার্ভের কয়েক গুণ বেশি পরিমাণ অর্থ কেলেঙ্কারি হয়েছে নানাভাবে। এটা আপনি কোন অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে পরিমাপ করবেন? কি আপনি যদি সেটা ঋণ খেলাপির মাধ্যমে হিসেব করবেন, নাকি আপনি বিদেশে পাচার কোর্স করেছে সেটার মাধ্যমে হিসেব করবেন, নাকি দেশে বর্তমানে নিয়ে এখনো পর্যন্ত দেশে আছে, অর্থ আত্মসাৎ করে সম্পদ গড়েছে, সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু তাদের সম্পদ এখনো বাজেয়াপ্ত হয়নি, সেটার হিসেব করবেন? কোন প্রেক্ষাপটে আপনি হিসেব করে শেষ করবেন? কুলোতে পারবেন না। এই পরিমাণ অর্থ নৈরাজ্য করেছে, পাচার করেছে, লোপাট করেছে। তো এই যে
এখন শৈত্য প্রবাহ চলছে গত কয়েকদিন ধরে। আমি আজকে এই পরিবেশে বসে আমার অডিয়েন্স, আমার দর্শক শ্রোতা যারা আছেন, তাদের উদ্দেশ্যে যে বার্তাগুলো দিতে চাই তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টের প্রথম আলোচনা। প্রথম পর্বে আমি আমাদের নিয়ে কিছু কথা বলেছিলাম অগ্নিসংযোগের ঘটনায়। এই দ্বিতীয় পর্বে মূলত আমলাতন্ত্রের যে সংযুক্ততা বা সম্পৃক্ততা ভারতীয় আগ্রাসনী রেজিমের সাথে, সেটা নিয়ে আরো একটু মানে একটু কথাবার্তা বলবো। এই আমলারাই কিন্তু সকল ধরনের অফিসিয়াল ডকুমেন্টস সাইন করেছে, দ্বিপাক্ষিক সমঝোতায় অংশগ্রহণ করেছে, এবং এদের কাছে তথ্য আছে, এবং এদেরকে পোষার জন্য, পালার জন্য কিন্তু সরকার সর্বাত্মকভাবেই বিগত সময়ে এদেরকে সহযোগিতা করেছে, সাপোর্ট করেছে, এবং এদের বড় একটা অংশ কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে। এবং সেই সংখ্যাটার বা সেই তালিকাটা পর্যন্ত এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দেখায়নি। পুলিশদের মধ্যে প্রায় 3 শতাধিকেরও বেশি পুলিশ কর্মকর্তা ভারতে পালিয়েছে, বিভিন্ন দেশে পালিয়েছে। সেই তালিকা কিন্তু জনগণ এখনো পর্যন্ত পরিষ্কারভাবে পায়নি। আমলাদের তালিকা পায়নি, কোন কোন আমলারা পালিয়েছে। তাহলে ওই আমলাদের দোসর যারা ছিল বা তাদের সাথে যারা আবার লিয়াজু মেনটেন করে চলতো, তাদেরকে খুঁজে পাওয়া যেত, তাদেরকে জনগণ চিনতে পারতো। তাহলে এখন ওগুলো হতে এখনো মানে হয়নি, সরকার সেগুলো সেই তালিকা প্রকাশ করেনি, সে অনুসন্ধান এখনো চালায়নি। তার আগেই আমলারা কিন্তু তাদের মানে পেটে কামড় শুরু হয়ে গিয়েছে, এবং তারা কিন্তু কথা বলা শুরু করছে যে তারা আন্দোলন করছে, তারা দাবি দাওয়া নিয়ে রাজপথে নামছে। ইতিমধ্যে অলরেডি রাজপথে তারা নেমেছে। তারা তাদের দাবি দাওয়া নিয়ে এখন তারা হই হুল্লোড় শুরু করছে, হট্টগোল শুরু করছে, বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছে, ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কর্মকাণ্ডকে দীর্ঘায়িত সময় লেপন করছে, অনেক বেশি সময় লাগাচ্ছে বিভিন্ন কাজে। মানে আপনি কি চিন্তা করতে পারেন যে বাংলাদেশ কোন অবস্থায় পতিত হয়েছে? সেটা খুব ভয়ঙ্কর। আপনি প্রতিদিনের পত্রিকার পাতা উল্টোলে দেখতে পাবেন। এর মধ্যে এসে আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট, এর মধ্যে এসে রাজনৈতিক দুর্বৃত্তপনা যেটা বলবো, অথবা ভাড়াটে রাজনীতি যেটা বাংলাদেশে প্রচলিত রয়েছে, সেখানে বিএনপির অবদান একেবারে অন্য মাত্রা পৌঁছে গেছে। তারা আসলে কোন পথে হাঁটছে? তারা তাদের আগস্টে, সেপ্টেম্বরে এক সুরে কথা ছিল, অক্টোবর নভেম্বরে আরেক সুর, ডিসেম্বর জানুয়ারিতে ধীরে ধীরে সুর সুর পাল্টাচ্ছে। তারা প্রায় প্রতি 2 মাসের মধ্যে দেখতে পাচ্ছি যে মোটামুটি আলোচনার অ্যাঙ্গেল তাদের আলোচনার অ্যাঙ্গেল পরিবর্তন হচ্ছে, এবং তারা জামাতের সাথে মোটামুটি এখন কোণঠাসা একটা আলোচনার মধ্য দিয়ে তারা কিন্তু বক্তব্য দিচ্ছে তাদের নেতারা। আপনার কি বক্তব্য দিয়েছে এটা আমাদের অডিয়েন্স যারা আছেন আপনারা দেখতে পেয়েছেন। আমি এখান থেকে কিছু কথা বলতে চাই যে ভারতের সাথে বোঝাপড়া করেই সাধারণত বাংলাদেশের রাজনীতিতে দলগুলো ক্ষমতায় আসে। আমরা একেবারে শুরুতে বলেছিলাম, জুলাইয়ের শুরুতে আমাদের এখানে আপনারা ভিডিও পাবেন, আমরা বলেছিলাম যে বাংলাদেশে পরবর্তীতে যদি শেখ হাসিনা পতন হয়, তাহলে পরবর্তী যে সরকার আসবে সেটাও কিন্তু রয়ের পরিকল্পনার একটা অংশ হিসেবে থাকবে। এবং এই রয়ের পরিকল্পনাকে ছাড়িয়ে এখানে নতুন সরকার একেবারে বাংলাদেশের মাটি মানুষের সরকার হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে, এটা খুব কঠিন একটা ব্যাপার। এটার জন্য বিপ্লব হওয়া প্রয়োজন। সেজন্য আমরা বলেছি যে বিপ্লব, গণ অভ্যুত্থান দুটো এক বিষয় না। আর সেই দুটো যে এক বিষয় না, এটা যদি মানুষ বুঝতে পারে তো ভালো। কারণ বিপ্লব হচ্ছে জনগণের অন্তরে ধারণ করা এবং সেটার বাহ্যিক প্রকাশ করতে পারা। বিপ্লবের মধ্য দিয়ে একটি আদর্শের যাত্রা শুরু হয়, আর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সিস্টেমের পরিবর্তন হয়। আদর্শ সিস্টেম দুটো কিন্তু প্রায় একই জিনিস না। আইডিওলজি এবং সিস্টেম দুটো ভিন্ন দিক আছে, দুটোর উম, প্রেক্ষাপট ভিন্ন, কিংবা প্রভাবও ভিন্ন। তো যেহেতু বাংলাদেশে বিপ্লব হয়নি, গণঅভ্যুত্থান হয়েছে, সেহেতু এবং এই গণঅভ্যুত্থানের মধ্যে অনেক কিছু অপূর্ণতা রয়ে গিয়েছে, এবং সিস্টেমে সিস্টেমে কিন্তু এটাকে গণঅভ্যুত্থান না বানিয়ে বরং এটাকে জাস্ট একটা আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে। মিডিয়াগুলো এবং রাজনৈতিক দলগুলো কিংবা হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু বিচ্ছিন্ন ভাবে বলেছে, কিন্তু একই সুরে একীভূত ভাবে বলতে পারেনি। ডক্টর ইউনূস
গণঅভ্যুত্থান বলেছে, কিন্তু সেটাকে সেই মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করতে পারে। এবং এখন চেষ্টা চলছে যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এটাকে বাস্তবায়ন করানোর জন্য। আমি জাস্ট এইটুকু বলবো, যেমন আমরা আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা অর্থাৎ 24-এর যে বার্ষিক পরীক্ষা, সেখানে জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ নামে একটা প্যারাগ্রাফ এবং কম্পোজিশন বাচ্চাদের ইংরেজি পরীক্ষার জন্য আমরা এটা রেখেছিলাম। তো সেখানে এটা হচ্ছে আমাদের জাস্ট নিজস্ব চিন্তা ভাবনা থেকে, যে এইখানে এই সময় কি কি হলো সেটা যাতে বাচ্চারা একটু ঘাটাঘাটি করে এবং সেটা নিয়ে যাতে 2-4টা বাক্য লিখতে পারে, এবং তাদের চিন্তা ভাবনাগুলো যাতে বোঝা যায় যে আসলে কি পরিবর্তন আসছে বা তারা কি ভাবছে এই জুলাই রেভলিউশন নিয়ে। আর সেখানে মাত্র এই যে ডিসেম্বর মাসের 31 তারিখে, গত 31 তারিখে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা জুলাই রেভলিউশনের প্রোক্লেমেশন ঘোষণাপত্র দাবি জানাচ্ছে। পাঠ করার কথা তারা নিজেরা, সেটা আবার হলো না। আবার অন্তর্বর্তীকালীন সরকার বলল যে তারা নিজেরাই তৈরি করবে এই প্রোক্লেমেশন, এবং সেটা করার কথা এখনো পর্যন্ত হয়নি। বলছে আলটিমেটাম দিয়েছে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে 15 জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্র দিতে হবে। মানে আজীব ব্যাপার। যে কথাটা আমরা প্রায় 3-4 মাস আগেই বারবার বলে আসছিলাম, আর শুধু আমরা না, যারা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে যারা দেশের পক্ষে, এই দেশের এই পরিবর্তনের পক্ষে, পুনর্গঠনের পক্ষে, সংস্কারের পক্ষে যারা আলোচনা করছেন, কথা বলছেন, তারা সবাই, পিনাকি ভট্টাচার্য সহ এই ঘরানার সবাই কিন্তু তারা বারবার বলে আসছেন এই কথা। এবং তাদের যে দর্শক 2-4 জন মানুষ এমন না, তাদের দর্শক কিন্তু, বা তাদের এই কথাকে সমর্থন করে এরকম কিন্তু লাখ লাখ কোটি কোটি মানুষ আছে। একটা রাজনৈতিক দলে কয় কোটি মানুষ আছে, কিন্তু একটা ব্যক্তির সমর্থক যদি কয়েক কোটি হয়, তাহলে আপনি সেই ব্যক্তিকেই তো একটা রাজনৈতিক দল মনে করতে পারেন। তাকে আপনার সেভাবে গুরুত্ব দেওয়া তো উচিত। আপনার এখন যদি যারা এখন ফ্রন্টলাইনের রাজনৈতিক দল হিসেবে বক্তব্য দিচ্ছে, তাদের পরিসংখ্যান করে দেখেন, তারা পুরো দেশ থেকে কয় লাখ মানুষের লিড দিতে পারবে যারা তাদেরকে সক্রিয়ভাবে সমর্থন করে তাদের যে কোনো বক্তব্যকে। কিন্তু ডক্টর পিনাকি ভট্টাচার্য সহ, ইলিয়াস হোসাইন সহ, এই 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 যে যারা আছে, আরো কয়েকজন আছে, তা এনারা যে বক্তব্য দিচ্ছেন দেশের পক্ষে, নাগরিকদের পক্ষে, জাতীয় অধিকারের পক্ষে, সেগুলোর সমর্থকও তো কোটিতে পৌঁছিয়েছে, কোটি ছাড়িয়েছে। তাদের বক্তব্যকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা এখনো পর্যন্ত কোনো গুরুত্বই দেন নাই, কিন্তু এটার ফলাফলটা কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে এবং আপনারা এটা পেয়ে যাবেন। ফলাফলটা ভয়ঙ্কর হতে পারে। ভয়ঙ্কর এ অর্থে, আপনি যৌথভাবে এই যে রয়ের পরিকল্পনায় আহ, বিএনপির মধ্যে যে একটা পরিবর্তন ঘটছে, এটা বাংলাদেশে একটা বিভাজন তৈরি করবে আবার। যেমন নাকি বিএনপি ইতিমধ্যে আবারও সে 71-এর চেতনার কথা বলে তারা কিন্তু একটা বিরোধী জড়াতে চাচ্ছে এবং তারা একটা বিভাজনের রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে যে বক্তব্য ছিল যে তারা বৈষম্যহীন বাংলাদেশ করতে চায়, এখানে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, চেতনার পক্ষে বিপক্ষে কথা তুলে যাতে কেউ রাজনীতি করতে না পারে, কিন্তু বিএনপি সেই পয়েন্টে কিন্তু তারা কিন্তু একেবারে পোল্টি নিয়ে তারা কিন্তু এখন ভারতের আহ কি বলে, ভারতের ফেভারিটিজম পাওয়ার জন্যই কিন্তু তারা উঠে পড়ে লেগেছে, এবং তাদের নেতাদের মুখ থেকে নিঃসৃত কথাগুলো দিয়ে সেটি প্রতীয়মান হয়। এবং এটা সত্য যে বাংলাদেশে যে আওয়ামী লীগের পতিত সরকারের, পতিত স্বৈরাচারের যে রেজিমটি রয়ে গেছে বাংলাদেশে, ওই মানুষগুলো কিন্তু আগাছা হয়ে কোনো না কোনো একটা রাজনৈতিক দলকে আশ্রিত হয়ে কিন্তু তারা থাকবে, বাংলাদেশের রাজনীতি করবে, আবারও লুটপাট করবে। সে তাদের সমর্থন নিয়েই কিন্তু বিএনপি হয়তোবা আগামী দিনে রাজনীতি করতে হবে। কেননা যাদের আসলে যে আদর্শিক একটা যে ব্যাপার, যেমন বিএনপির নেতারা এখন বলেন যে তাদের অবদান ছিল মুক্তিযুদ্ধে 71-এ, তো তাদের কোত্থেকে অবদান আসলো? এখন নেতৃত্বে যারা আছেন তারা 71-এ কি ভূমিকা রেখেছেন? তারা কোন জাতীয় নেতা ছিলেন তখন? ছিলেন? নাই, ছিলেন না।
এবং বিএনপি বলেই তো একাত্তরে কিছুই ছিল না। তা বিএনপি যদি এখন বলে, দল হিসেবে যদি সেটার ক্রেডিট নিতে চায়, এবং যদি সেটা জামাতকে বলে যে জামাত দল হিসেবে একাত্তরে ভূমিকা রাখতে পারেনি। আমি একাত্তরের জামাতের ভূমিকা নিয়ে এর আগে কথা বলেছিলাম, সেখানে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরেছি। সেটা নিয়ে আমি এখন বিশ্লেষণ করছি না, আমি জাস্ট বলতে চাই, বিএনপির নেতারা যেহেতু প্রশ্ন রাখছেন, রুহুল কবির রিজভী ইতোমধ্যে একটা প্রশ্ন রেখেছেন যে তারা একাত্তরে জামাতের কি ভূমিকা ছিল, কোন সেক্টরে কোন কমান্ডারের অধীনে তারা যুদ্ধ করেছিলেন। তা আমার প্রশ্ন হচ্ছে, রুহুল কবির রিজভী যে কথাটি বলেছেন, রুহুল কবির রিজভীরা একাত্তরে দল হিসেবে বিএনপিকে নিয়ে কোন সেক্টরে কোন কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন? এবং বিএনপি বলে তখন কি কোনো কিছুর অস্তিত্ব ছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন, তাও ব্যর্থ বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন সেটি যুগে যুগে মানুষ মনে রাখবে, স্মরণীয় হয়ে থাকবে। কেননা জিয়াউর রহমান বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য যে দায়িত্ব নিয়েছিলেন, সেখানে তিনি কোনো তাবেদারি করেননি কারো। কিন্তু তিনি যে তার যে অ্যাসাসিনেশন হয়েছে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা একটা গুপ্ত হত্যার মতো। তাকে হত্যা করা হয়েছে ঠিকই, কিন্তু ভারতীয় পরিকল্পনায়। শেখ মুজিবকে বাঁচানোর জন্য ভারত ন্যূনতম প্রচেষ্টা করেনি, কারণ শেখ মুজিব বাংলাদেশে অবিসংবাদিত নেতায় পরিণত হোক বাকশাল কায়েমের পর। শেখ মুজিব যদি যেভাবে শেখ মুজিব বাংলাদেশে কিন্তু ভুট্টোকেও স্বাগত জানিয়েছিল, এবং পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক রাখার জন্য কিন্তু শেখ মুজিবের চেষ্টা ছিল, সর্বত্র ডিপ্লোমেসি ছিল। আর সেটা কিন্তু ভয়ের কারণ ছিল, কারণ যেই দলের নেতৃত্বে দেশটাকে তারা দুটুকরো করে ফেলেছে, সেই দল আরো শক্তিশালী হোক এবং পরবর্তীতে সে আবারও ভারতের মাথা ব্যথার কারণ হোক, এটা তো ভারত চাইবে না। শেখ মুজিবকে ভারতই রাখতে চায়নি, বাঁচিয়ে রাখতে চায়নি, টিকিয়ে রাখতে চায়নি। শেখ মুজিবের পরিবারের সবগুলো সদস্যকে হত্যা করেছে, শুধু দুজনকে রেখে। এরা বাইরে ছিল, দেশের বাইরে ছিল, কারণে বেঁচে গিয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা। কিন্তু সেখানেও যে ভারতীয় আগ্রাসনের প্রচেষ্টা ছিল, ভারতের যে সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা, গোয়েন্দাগিরি, সেটা কিন্তু ছিল। যেভাবে আমাদের মুক্তিযুদ্ধে ছিল, ঠিক তদ্রূপভাবে 75-এর 15ই আগস্টের ঘটনার সাথেও ভারতের সম্পৃক্ততা ছিল। এবং 81 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনাকারী কিন্তু ভারত। সে ভারতে আবার এরশাদকে কিন্তু ক্ষমতায় বসায়, এবং তার পরবর্তীতে আহ এরশাদের পরবর্তীতে বিএনপি আসে, আওয়ামী লীগ আসে, আবারও বিএনপি আসে, আবারও 111 হয়, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসে 9-এ। এই ঘটনাগুলোর সাথে তো ভারতের সম্পৃক্ততা ছিল, এবং ভারত এখানে প্রভাবিত করে, এটা সত্য কথা। এটা সর্বমহলে এক বাক্যে উচ্চারিত হয় যে ভারত বিগত 54 বছরের বাংলাদেশে নানান ধরনের চাল চালিয়েছে, খেল খেলেছে। এবং আহ এই বাংলাদেশকে, বা পূর্ব বাংলা ছিল একসময়, পূর্ব পাকিস্তান ছিল, এই পূর্ব পাকিস্তানকে, পরবর্তীতে এই বাংলাদেশকে ভারত কখনোই মাথা তুলে দাঁড়াবার সময়টুকু দেয়নি। বারবার বাংলাদেশের কার্যক্রমে, বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায়, বাংলাদেশের মূলনীতিতে, বাংলাদেশের আদর্শে, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে তারা হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য তারা কিন্তু তাদের প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। এখন এসে সেই ভারতের সাথে যদি কোনো ধরনের পায়তারা করে বিএনপি আবারও বাংলাদেশে চেতনা ব্যবসা দাঁড় করাতে চায়, তাহলে কিন্তু তাদেরকে মানুষ চিনি ফেলবে খুব সহজে। কেননা বাংলাদেশের মানুষের কাছে এখন অবাধ তথ্য রয়েছে, এবং বাংলাদেশের মানুষ একটা পতিত রেজিমের হাত থেকে বেঁচে পরাজিত একটা শক্তির জুলুমের মধ্য দিয়ে তারা গিয়েছিল 15 বছর, তাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে, তারা যথেষ্ট শিখতে পেরেছে, বুঝতে পেরেছে। এখন বিএনপির নেতারা যেটা করছে, এবং তাদের এই যে ছাত্র দলের মধ্যে একটা উগ্রতা প্রকাশ পাচ্ছে, তাদের কমিটি ঘোষণা নিয়ে, কমিটি দেওয়া নিয়ে নানান ধরনের মারামারি হচ্ছে তাদের নিজেদের মধ্যে। আবার তাদের আহ যিনি নেতা, তিনি দেশের বাইরে অবস্থান করছেন, যিনি দেশে আছেন, যারা দেশে আছেন মির্জা ফখরুল সহ, এরা ফ্রন্ট লাইনে আছেন, কিন্তু এরা আসলে বিএনপির আদর্শিক কেউ না, বরং এরা
বিভিন্ন সময় বিক্রি হয়ে গিয়েছে, এরকম তথ্য প্রমাণ রয়েছে বিভিন্ন আহ, মাধ্যমে। এবং সেই তারা আবার সমালোচনা করছে, তারা আবার কোণঠাসা করতে চাচ্ছে। এর পেছনে অবশ্য কারণ আছে। কারণ ভারত দেখলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্রদের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হলো, এটাতে বিএনপির অংশগ্রহণ নেই কারকের। আর এই আন্দোলনের ভাব গাম্ভীর্যতা কিংবা এই আন্দোলনের প্রোক্লেমেশন যদি এখন যদি তুলে ধরা হয় কিংবা জনগণের কাছে প্রচার করা হয়, জনগণ যদি একটা তৃতীয় পক্ষের অভ্যুত্থান হতে দেখে, তখন বিএনপি কে তারা হারিয়ে ফেলবে, বা বিএনপির মতো একটা অন্যতম রাজনৈতিক দলকে ব্যবহার করার সুযোগ তারা হারিয়ে ফেলবে। এবং সে কারণে তাদের প্রেসক্রিপশনে কিন্তু বিএনপি মনে করছে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু অবদান ছিল এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, সেহেতু তাদের এই অবদানকে তারা স্বীকার করবে না। ইনিয়ে বিনিয়ে শেষ পর্যন্ত ধাপে ধাপে কিন্তু দেখবেন দিন যত যাবে তত বিরোধিতা করা শুরু করবেন জাতীয় নাগরিক কমিটি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন, তাদের বিরোধিতা বিএনপি অলরেডি শুরু শুরু করেছে, ছাত্রদল শুরু করেছে, এবং এটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে। এবং এইটা করার সাথে সাথে তারা জামাতেরও বিরোধিতা করছে। কারণ একইভাবে জামাত শিবিরের যেহেতু এই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা ছিল এবং তারা অংশগ্রহণ করেছে, সহযোগিতা করেছে, একসাথে আন্দোলন করেছে, এবং এটা প্রমাণিত এবং এটা জনসমক্ষে আছে, একেবারে ফ্রন্ট লাইনে আছে। যে শিবিরের এরা এরা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জামাতের এরা এরা ছিল, এবং তারা কি পরামর্শ দিয়েছে, কিভাবে সহযোগিতা করেছে, সেই বিষয়গুলো এখন সামনে চলে এসেছে, জাতির সামনে চলে এসেছে। এখন তো বিএনপির ওই যে আমলাদের মতো পেটে কামড়ানো শুরু হয়ে গেছে। এই পেট ব্যথার বা এই মানে এই যে একটা অসুস্থতা তাদের মধ্যে কাজ করছে, কিংবা তারা ভিমরি খেয়ে পড়ছে, এটার পিছনে আহ কারণ রয়েছে। এই কারণটাই আমি যেটা আপনাদেরকে বললাম, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যে গণঅভ্যুত্থান ঘটেছিল, এই গণঅভ্যুত্থানে যেহেতু তাদের আসলে অবদান, তারা 15 বছরে তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি, তারা ঈদের পরে আন্দোলন দিয়ে দিয়ে সেই আন্দোলনগুলোকে আর বাস্তবায়ন করতে পারেনি, সেই তারা নাকি এখন 71-এর কথা বলে তারা এখন আবার মাঠ গরম করতে যাচ্ছে। তারা এখন মুক্তিযোদ্ধাদের ডাকছে, তারা এখন জামাতের বিরোধিতা করছে, তাদেরকে রাজাকার বলছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আবারও সেই আওয়ামী লীগের যেই দুর্বৃত্তপনা ছিল, সেই হাতিয়ার গুলোকে ব্যবহার করছে, করে তারা বাংলাদেশে আবার সক্রিয় রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু এটা জনগণের সচেতনতা বলে দেবে যে আসলে তারা আগামী দিনে কোন পথে হাঁটতে চায়, কাকে নিয়ে সংসার করতে চায়, এই বাংলাদেশের নেতৃত্বে কাদেরকে দেখতে চায়, এটা জনগণ ঠিক করবে, করতে হবে। কারণ জনগণ যদি এটা ঠিক করতে না পারে, তাহলে জনগণ আগামী দিনের বাংলাদেশকে আবারও সেই গত 15 বছরে যে বাংলাদেশ ছিল, এই বাংলাদেশের অবস্থা নিয়ে যাবে, যেখানে কোটি কোটি টাকা শুধু লুটপাট হতে থাকবে, হত্যাযজ্ঞ চলবে, গুম চলবে। এই রাজনীতি আবারও বাংলাদেশে চালু হোক, এইটা আশা করি যে সচেতন নাগরিকরা চাইবে না। আর যদি আমরা আমরা সবাই যদি সেই সচেতন না হই, তাহলে দিন শেষে এটার খেসারত সবাইকে দিতে হবে। তো আমি তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে যেটা বললাম, বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি যে সামনে অপেক্ষা করছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমলাতন্ত্রের বিষয়টা, আর 2 নম্বর হচ্ছে বিএনপির রাজনৈতিক বা পলিটিক্যাল স্ট্যান্ড, এবং তাদের আবারও সেই 71-এর চেতনা ব্যবসা ধান্দা। আর 3 নম্বর পয়েন্টে আমি যেটি নিয়ে বলতে চাই সেটা হচ্ছে আমাদের অনেকগুলো জগা খিচুড়ি কাজ চলছে বাংলাদেশে বর্তমান সময়ে। যেমন গতকালকের একটা কথা বলি, গতকালকে গণ অধিকার পরিষদের পারকের ওপরে হামলা হয়েছে। সে হামলা কে করেছে, কারা করেছে, এ নিয়ে দুই পক্ষের দুই ধরনের মত রয়েছে। এবং বিপ্লবী ছাত্র পরিষদের যেহেতু প্রোগ্রামটা ছিল গত 4 জানুয়ারি, এই বিপ্লবী পরিষদের এই শহীদ মিনারের প্রোগ্রামে তাদের আলোচনা চলাকালীন সময়ে পারুকের আলোচনা শেষে কি আলোচনা দিয়েছে সেটা আপনারা অনেকে দেখেছেন। সে উম, যে কথাগুলো বলেছে সেগুলো বলার পর স্টেজ থেকে নামার সময় তার উপরে হামলা হয়। এখন এই যারা হামলা করেছে তারা নাকি আবার বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে, তারা জুলাই গণ অভ্যুত্থানে নাকি অংশগ্রহণ করেছে, তারা অসুস্থ। And আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা
একটু সচেতন ভাবে চিন্তা করেন তো, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অসুস্থ তো দুই পক্ষেরই হয়েছে। আহত তো শুধু গণ অভ্যুত্থানের পক্ষে হয়েছে এমন না, গণ অভ্যুত্থানের বিপক্ষে যারা ছিল কিংবা যারা আওয়ামী লীগের হয়ে ছাত্রদের পিটানোর জন্য রাজপথে ছিল, তারাও কিন্তু আহত হয়েছে অনেক জায়গায়। সেই তারাও কিন্তু হাসপাতালে আছে, কিন্তু রাতারাতি 5ই আগস্টের পর তারা হয়ে গিয়েছে ছাত্রপক্ষের লোক। কিন্তু 5ই আগস্টের আগে তারা ছিল আওয়ামী রেজিমের পক্ষ হয়ে, তারা মাঠে নেমেছিল, ছাত্রদের হত্যা করেছিল। এবং 5ই আগস্টের পরপরই তারা কিন্তু রূপ পরিবর্তন করে ফেলেছে। ওই যে হাসপাতালের বেডে শুয়েই কিন্তু তারা তাদের একেবারে পুরো সম্পূর্ণ রূপটা পরিবর্তন করে ফেলেছে, তাদের স্ট্যান্ড চেঞ্জ করে ফেলেছে। এখন তারা কিন্তু এখন হাসপাতালে কাতরাচ্ছে, এবং তাদের অনেককেই ভারত ব্যবহার করছে, আওয়ামী লীগ ব্যবহার করছে, এবং আগামী দিনেও করবে, আপনারা দেখতে পাবেন। চিকিৎসা করবে, দেখাশোনা করবে বৈষম্য বিরোধী ছাত্ররা, কিংবা দেখা গেছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই খরচে চলে চিকিৎসা নিয়ে তারা কিন্তু ওই যে দালালি করবে ওদের। কারণ ওই যে মূলা ঝুলিয়ে রেখেছে, সময় হলে ওদেরকে আবার দেশ থেকে আলাদা নিয়ে যাবে, সমস্যা নেই, তারা দেশ থেকে পালিয়ে যেতে পারবে। এখন আপাতত আওয়ামী লীগের ভারতে বসে যে পরিকল্পনা করা হয় সেগুলো বাস্তবায়নের জন্য এরা নানান সময় নানান ভাবে ভূমিকা রাখবে। এদের তালিকা কি করা সম্ভব? এদেরকে খুঁজে খুঁজে বের করা সম্ভব? এদের সম্পর্কে তো আপনার যেভাবে ওই যে বিসিএস এর কারা সিলেক্টেড হলো, তাদেরকে যেভাবে আবার সাঁড়াশি অভিযানের মাধ্যমে তল্লাশি করে তাদের সম্পর্কে ব্যাকগ্রাউন্ড চেক করা হলো, ঠিক তদ্রুপভাবে হাসপাতালে যারা বেডে শুয়ে কাতরাচ্ছে তাদেরও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত, তারা আসলে কে কোথা থেকে এসেছে। এটার জন্য ঘোষণা দিয়ে চেক করার দরকার নাই, এটা একেবারে আহ একটা অন্য কোনো একটা ডিপার্টমেন্টকে দিয়ে এটা করানো যেতে পারে। আমি জাস্ট উদাহরণ দিলাম। এরকম হাজার হাজার পরিস্থিতি বাংলাদেশে এখনো রয়েছে, যে পরিস্থিতিগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম মাথা ব্যথা নেই কিংবা চিন্তা ভাবনা নেই, কোনো কাজ নেই। তারা তাদের মতো করে আছে, চুপচাপ বসে আছে, তার ধীর গতিতে এগোচ্ছে, হয়ে যাবে আর কি, ধীরে ধীরে হয়ে যাবে। কিন্তু বাধা দেওয়ার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে ব্যর্থ একটা রাষ্ট্রে পরিণত করার জন্য যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার কাছে কিন্তু দুর্বল, অসহায় হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে, দেখেন, আমাদের এখনো পর্যন্ত আমরা শক্তিশালী মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে পারিনি, কিন্তু আওয়ামী লীগ তার একটা ফেসবুক পেজ দিয়ে যেভাবে একেবারে সক্রিয়ভাবে, যে আগস্টে অতটা সক্রিয় ছিল না, কিন্তু এখন তারা কিন্তু পুরো দস্তুর, তারা শক্তপোক্ত অবস্থান নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে। তারা কিন্তু আহ বেশিরভাগ এখনই বিরোধিতা করছে, জামাত বিরোধিতা করছে, এবং তারা কোনোভাবেই চাইছে না বিএনপি ছাড়া অন্য কোনো দল বা পক্ষ বাংলাদেশে ক্ষমতায় আসুক কিংবা একটা শক্তিশালী অবস্থানে যাক। কিন্তু সেই আওয়ামী লীগকে এখনো পর্যন্ত বিএনপিও বুঝতে পেরেছে, কিন্তু তারা আসলে জানে যে তাদের দিন শেষে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে, সেটাই তাদের আসলে মূল বিষয়বস্তু। কেননা এটা ছাড়া তারা টিকতে পারবে না, কারণ তাদের শক্তিশালী আদর্শ নেই। আর সেই শক্তিশালী আদর্শ না থাকার কারণে তাদেরকে এখনো আবারও সেই আওয়ামী লীগের পা চেটে, তাদেরকে পাশে নিয়ে বগল চাপড়িয়ে তারা রাজনীতির মাঠে ময়দানে দৌড়ে বেড়াবে। তো আমি যেটা বলছিলাম, যে আওয়ামী লীগের পেজ থেকে যে খবরগুলো প্রচারিত হয়, সেগুলো তৈরি করার জন্য, প্রচার করার জন্য নিশ্চয়ই তাদের শক্তিশালী টিম রয়েছে। সেই টিম তথ্য নিশ্চয়ই সরবরাহ করে, সেই তথ্যগুলো নিশ্চয়ই আমার, আপনার, আমাদের আশপাশ থেকেই যায়। যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, যারা স্বৈরশাসনের লিড দিয়েছে, তারা কিন্তু দেশ থেকে পালিয়েও তাদের এজেন্টদেরকে এখনো পর্যন্ত সক্রিয়ভাবে আহ, মানে পেলে পুষে তাদেরকে খাওয়ায় পড়ায়া রাখতেছে, তথ্য সংগ্রহের জন্য, তাদের মিডিয়া কাজের জন্য মিডিয়াম্যান হিসেবে ব্যবহার করতেছে। অথচ আমরা যারা দেশের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য কাজ করতে চাই, আমাদের এখনো পর্যন্ত সেই প্ল্যাটফর্ম গুলো শক্তিশালী হয়ে তৈরি হয়নি, ইন্টেলেকচুয়াল সাপোর্ট, ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম আমাদের তৈরি হয়।
আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হবে, আমাদের এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট টিম কয়েক লক্ষ টাকা থাকা উচিত, কিন্তু সেই কয়েক লক্ষ টিম আমরা তৈরি করতে পারিনি। বেশি না, 10 জন করে করে এরকম 10 লক্ষ ইন্টেলেকচুয়াল সাপোর্ট টিম বাংলাদেশের মধ্যে থাকা উচিত। তাহলে বাংলাদেশকে আগামী দিনের জন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য তৈরি করা সম্ভব, পুনর্গঠন করা সম্ভব, সংস্কারও করা সম্ভব। গার্ডিয়ান কাউন্সিল থাকতে হবে বাংলাদেশে। আর সেই গার্ডিয়ান কাউন্সিলের অধীনে এরকম ইন্টেলেকচুয়াল সাপোর্ট টিম, একটা টিম হবে মিডিয়া, আর একটা টিম টিম কাজ করবে বাজার নিয়ে, কেউ দাম নিয়ে, কেউ টেন্ডার নিয়ে, বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করবে। যদি একটা জেলায় এরকম 100টা করে ইন্টেলেকচুয়াল সাপোর্টিং টিম থাকে এবং একটা টিমে 10 জন করে থাকে, তাহলে সারা বাংলাদেশের 64 জেলায় কি পরিমাণ টিম হবে আর কি পরিমাণ ইন্টেলেকচুয়াল সাপোর্ট হবে আপনারা কল্পনা করতে পারবেন না। একটা টিম মিডিয়ার কাজ করবে, একটা টিম আহ বাজার পরিদর্শন করবে, একটা টিম বাজার অ্যানালাইসিস করবে, দাম পর্যালোচনা করবে, সিন্ডিকেট পর্যালোচনা করবে, তারপরে সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য কি করা যায় সেটা পরিকল্পনা করবে। এরকম যদি অগণিত অগণিত করে তৈরি করা যায় ইন্টেলেকচুয়াল সাপোর্ট টিম, তাহলে বাংলাদেশকে পরিবর্তন করতে তো সময় লাগবে না, আর সুযোগই পাবে না। এই যে ফেক নিউজ ছড়ানোর সুযোগ পাবে না, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগ পাবে না, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন জায়গায় যে অপচেষ্টা চালানো হচ্ছে সেটাও তারা সুযোগ পাবে না। তাহলে বাংলাদেশ তো এমনিতে, আপনি বিনা বেতনে, বাংলাদেশ বিনা বেতনেই কিন্তু সম্ভব, কিন্তু কে করবে? এই দেশকে নিয়ে ভাববার সময় আছে কার? সবাই তো দেখে দেখে সময় পার করে, নিজে কাজ করার জন্য তো কারো আসলে উদ্যোগ নেই, সেই সৎসাহস নেই, সে আগ্রহ ইচ্ছা নেই। আর রাজনীতি করতে গেলে আপনি নিজে পচে যেতে হয়, নিজেকে নোংরা হতে হয়, আর সে কারণে অনেক ভদ্র মানুষ রাজনীতি থেকে দূরে থাকে, কিন্তু তাদের হৃদয়ে একটা রক্তক্ষরণ হয় যে এই দেশের পরিবর্তন কবে আসবে। আমরা সেই পরিবর্তন আশা করছি, সেই পরিবর্তনের জন্য অপেক্ষা করব। আজকে এই পর্যন্তই। টিভি স্টোরি টেলার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিতভাবে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপডেট জানানোর জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।